একটা গোষ্ঠী খুব ফেলে লেগেছে, জামাতকে তারা কোনোভাবেই ক্ষমতায় আসতে দিবে না, এরকম একটা প্ল্যান তাদের। হ্যাঁ, ওই যে বললো না, আই হ্যাভ এ প্ল্যান। সো এইটাই হয়তো প্ল্যান। বেশিরভাগ মানুষ আমাদের দেশে আইটি লিটারেসি খুব লো। জাস্ট তাদের ইগনোরেন্সের কারণে, তাদের না জানার কারণে বিষয়টা নিয়ে কনফিউজড এবং কনফিউশন ছড়ানো হচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি, কমেন্টগুলো দেখলেই বোঝা যায় প্রোপাগান্ডাগুলো খুবই ক্লিয়ার। এটা একটা সাইবার অ্যাটাক ডেফিনেটলি, এবং খুব বাজে ইন্টেনশন নিয়ে করা হয়েছে, এবং সেটার প্রমাণ অলরেডি জামায়াত ইসলামী দিয়েছে। প্রোগ্রামিং শিখেছিলাম টুকটাক, এবং এই ধরনের কাজগুলো কীভাবে করা হয়, বিশেষ করে ম্যালওয়্যার, স্পাইওয়্যার, এগুলো ঘাটাঘাটি করার কিছুটা সুযোগ হয়েছিল তখন, যদিও অনেকদিন আগের কথা। তো তখন স্বাভাবিকভাবে ইয়াং বয়স ছিল, হ্যাকিং এইসব খুব কিউরিয়াসিটি তৈরি করতো। পরবর্তীতে যেহেতু টেক ইন্ডাস্ট্রিতেই আমি কাজ করেছি, সেখানেও এই সমস্ত বিষয় নিয়ে আমাদের তো ফর্মাল ট্রেনিংই হতো এগুলো নিয়ে। আমাদের দেশের 99.99% মানুষ আইটি লিটারেট না, তারা ভালনারেবল। যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বঙ্গভবনের অ্যাসিস্ট্যান্ট আইটি প্রোগ্রামারের ইমেল অ্যাড্রেস, যেটা বঙ্গভবনের ওয়েবসাইটেই দেওয়া আছে। তো সেই ইমেল অ্যাড্রেস থেকে ইমেল এসেছে জামাত ইসলামের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, সেই ইমেইলে। তো সেন্ডার এবং রিসিভার দুজনই কিন্তু জেনুইন। এখানে বলা ছিল এটা ইলেকশন রিলেটেড একটা ফাইল। তারা হয়তো ভেবেছে ইম্পর্টেন্ট কিছু পাঠানো হয়েছে সরকারের তরফ থেকে, বঙ্গভবনের তরফ থেকে যেহেতু এসছে। তো সেই জায়গায় তারা হয়তো অতটা কেয়ারফুল ছিল না, তারা বিশ্বাস করেছে এটা অথেন্টিক সোর্স থেকে এসছে, যার কারণে হয়তো তারা এটা ক্লিক করেছে। তো এই ধরনের ফাইলগুলোতে ক্লিক করলে যেটা হয়, তারা একটা সাথে সাথে একটা ম্যালওয়্যার অ্যাক্টিভেট হয়ে যায়। এই ধরনের ম্যালওয়্যারগুলোতে তারা রিমোটলি অ্যাক্সেস নিতে পারে। তো এখানে তারা যে একটা পোস্ট দিয়েছে, সেই পোস্টটার কি এফেক্ট হবে, তার চেয়েও আরও বড় ধরনের ক্ষতি হতে পারে। যে জামায়াত ইসলামের যত নির্বাচন সম্পর্কিত যত পরিকল্পনা, যত ফাইলস, যত কমিউনিকেশনস, সেগুলো হয়তো তারা অলরেডি, যদি ওই সময়টা পায় আর কি, তারা হয়তো অলরেডি কপি করে নিয়েছে। আমি জানি না বঙ্গভবনের কেউ জড়িত কিনা, থাকার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু ওখানে আওয়ামী লীগের সবাই এখনো রয়ে গেছে। আর যদি আপনি একটু আরো গভীরভাবে একটু চিন্তা করেন, আপনার আইটি লিটারেসি থাকার দরকার নেই, আপনার সামান্য একটু কমন সেন্স থাকলেই চলবে, আপনার মাথায় সামান্য একটু বুদ্ধি থাকলেই চলবে, একটু ব্রেন থাকলেই চলবে এটা বোঝার জন্য যে ইলেকশনের আগে আগে জামায়াত ইসলামের আমির কখনো এই ধরনের পোস্ট দিবেন না। প্লাস উনি তো সবসময় ইভেন এই পোস্টার কিছুক্ষণ আগেও তিনি পোস্ট দিয়েছেন মাস্টার্স পর্যন্ত মেয়েদেরকে ফ্রি এডুকেশন দিবেন। তো মাস্টার্স পর্যন্ত ফ্রি এডুকেশন কেন দিবেন যদি মেয়েদের কাজ করাটা তিনি পছন্দ না করেন? তার নিজের অর্গানাইজেশনে অনেক মেয়ে কাজ করে, শুধু মুসলিম না, অমুসলিমরাও ওনার অর্গানাইজেশনে চাকরি করেন। ওনার তো এই ধরনের পার্সোনাল ভিউ থাকার কোনো কথাই না। সো আর ওনার যদি এই ভিউটা যদি উনি জানাতে চান সবাইকে, সেটা তিনি বাংলায় জানাতে পারতেন, ওনার ফেসবুক অ্যাকাউন্টে দিতে পারতেন। সেটা না করে উনি এক্সে দিলেন কেন? সো এটা যে উদ্দেশ্যমূলক সেটা তো বোঝাই যাচ্ছে। এক্স হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, এক্স আমাদের দেশের লোকজন এক্স আসলে ইউজ করে না। আমি নিজেও এত বছর ধরে টেক ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি কিন্তু এক্স তেমন একটা ইউজ করি না। তাকে যেটা বলা হয়েছে, সে যেটা সহজ ভাষা সবাই বলে সেটাই বলছে। এখন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে না রিমোট অ্যাক্সেস নিচ্ছে, কে হয়েছে, এত টেকনিক্যাল ডিটেলস তো আপনার মানে উনি যাবেন না। উনার সেই লিটারেসিও নাই, সেই লিটারেসি বাংলাদেশের 99.99% মানুষেরই নেই। যারা এগুলো নিয়ে সমালোচনা করতেছেন তাদেরও নাই। আসসালামু আলাইকুম। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে। জামায়াত ইসলামী বাংলাদেশ এর আমির ডক্টর শফিকুর রহমান, ওনার এক্স হ্যান্ডেল, যেটা আগে টুইটার ছিল আর কি, সেখান থেকে একটা পোস্ট দেওয়া হয়েছে ইংলিশে, এবং সেই পোস্টটাতে যারা কাজ করেন সেসব মহিলাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করা হয়েছে। সো এটা নিয়ে বিএনপি এবং বিশেষ করে জামাতের বিরোধী যারা আর কি, জামাতের বিরোধী যারা আছে, তারা এটা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় এটা নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি করছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া এটা নিয়ে অনেক প্রচার প্রচারণা চালিয়েছে, এবং এটা খুবই স্বাভাবিক। আমি এখানে অস্বাভাবিক কিছু দেখছি না, কারণ হচ্ছে তারা তো চাই এভাবে পোর্ট্রে করতে জামাতকে, তাই না? সো এটা আমরা বুঝি। সো আমরা যারা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলো দেখতে পারি এবং জাজ করতে পারি, আমাদের কাছে এটা কঠিন কিছু না এটা বুঝতে পারা যে একটা গোষ্ঠী খুব ফেলে লেগেছে, জামাতকে তারা কোনোভাবেই ক্ষমতায় আসতে দিবে না, এরকম একটা প্ল্যান তাদের। হ্যাঁ, ওই যে বললো না, আই হ্যাভ এ প্ল্যান। সো এইটাই হয়তো প্ল্যান। যাই হোক,
তো আমি আসলে এটা একটু ব্রেকডাউন করতে যাচ্ছি অনেস্ট ইন্টেনশন নিয়ে, যারা বেশিরভাগ মানুষ আমাদের দেশে আইটি লিটারেসি খুব লো। তো সেই জন্য আমি ভাবলাম বিষয়টা অনেস্ট ইন্টেনশন নিয়ে একটু এক্সপ্লেইন করি সবার জন্য, কারণ অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। হয়তো তাদের ওরকম কোনো ম্যালিশিয়াস ইন্টেনশন নাই, খারাপ কোনো ইন্টেনশন নাই, জাস্ট তাদের ইগনোরেন্সের কারণে, তাদের না জানার কারণে বিষয়টা নিয়ে কনফিউজড এবং কনফিউশন ছড়ানো হচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি কমেন্টগুলো দেখলেই বোঝা যায় প্রোপাগান্ডাগুলো খুবই ক্লিয়ার। এখানে যেহেতু রাষ্ট্রপক্ষ ইনভলভ, খুব ক্লিয়ার এভিডেন্স আছে এখানে রাষ্ট্রপক্ষ ইনভলভ। রাষ্ট্রপক্ষ বলতে হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে অনেকেই যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশ রয়ে গেছে, তারা ক্লিয়ারলি ইনভলভড এখানে, কারণ রাষ্ট্রের একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে এই ম্যালিশিয়াস অ্যাটাকে। সো এটা একটা সাইবার অ্যাটাক ডেফিনেটলি, এবং খুব বাজে ইন্টেনশন নিয়ে করা হয়েছে, এবং সেটার প্রমাণ অলরেডি জামায়াত ইসলামী দিয়েছে। যেহেতু আমি টেক ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করেছি, প্লাস আমি যখন আন্ডারগ্রেড করছিলাম আমি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS মেজর করার একটা চিন্তা ছিল, যার কারণে MIS এর কোর্স করা হয়েছিল, কয়েকটা প্রোগ্রামিং শিখেছিলাম টুকটাক, এবং এই ধরনের কাজগুলো কীভাবে করা হয়, বিশেষ করে ম্যালওয়্যার, স্পাইওয়্যার, এগুলো ঘাটাঘাটি করার কিছুটা সুযোগ হয়েছিল তখন, যদিও অনেক দিন আগের কথা। তো তখন স্বাভাবিকভাবে ইয়াং বয়স ছিল, হ্যাকিং এইসব খুব কিউরিয়াসিটি তৈরি করতো। আমি নিজেও চেষ্টা করতাম কীভাবে এগুলো হ্যাকিং করা যায়, কীভাবে এই জিনিসগুলো কাজ করে। তো যার কারণে আমি নিজেও কিছুটা ঘাটাঘাটি করে এই বিষয়গুলোর উপরে কিছুটা ধারণা আমি নিয়েছিলাম। পরবর্তীতে আমি যেহেতু মার্কেটিং এবং ইন্টারন্যাশনাল বিজনেসের সাবজেক্টগুলো আমার খুব ভালো লাগছিল, তো আমি মেজর MIS না করে ওই দিকে সুইচ করলাম। বাট অ্যাজ আই সেড, আমার যেহেতু একটা বেসিক ধারণা ছিল এবং আমার নিজের পার্সোনাল কিউরিয়াসিটি ছিল এই টেক নিয়ে ঘাটাঘাটি করা, তো আমি নিজে থেকেই এগুলো নিয়ে একটু জানাশোনার চেষ্টা করতাম। পরবর্তীতে যেহেতু টেক ইন্ডাস্ট্রিতেই আমি কাজ করেছি, সেখানেও এই সমস্ত বিষয় নিয়ে আমাদের তো ফর্মাল ট্রেনিংই হতো এগুলো নিয়ে, কারণ সবাই আইটি লিটারেট না। আমাদের দেশের 99.99% মানুষ আইটি লিটারেট না। সো তারা জানেন না কি, তারা সবাই স্মার্টফোন ইউজ করেন ঠিকই, বাট তারা জানেন না স্মার্টফোনে কী ধরনের সমস্যা হতে পারে, কী ধরনের ক্ষতির সম্মুখীন তারা হতে পারেন সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে। কোনো বিষয়ে তারা আসলে তেমন একটা তাদের লিটারেসি রেট খুবই লো হওয়ার কারণে তারা ভালনারেবল। বাট আমি আশা করছিলাম যে জামায়াত ইসলামের সোশ্যাল মিডিয়া যারা ম্যানেজ করেন তারা হয়তো আর একটু কেয়ারফুল থাকবেন এই বিষয়টা নিয়ে। সেটা স্বাভাবিকভাবেই আমরা আশা করবো, যেহেতু এটা একটা বড় অর্গানাইজেশন। তো এখানে যারা এই সমস্ত দায়িত্বে থাকবেন তারা ডেফিনেটলি সেরকম দায়িত্বশীল হবেন, নলেজেবল হবেন, সেটাই আমরা আশা করবো। তারপরও ভুল মানুষের হয়ে যায়, যত এক্সপার্টই হোক ভুল কিন্তু মানুষের হয়ে যায়। সো এখানে সোশ্যাল মিডিয়াগুলো কীভাবে ম্যানেজ হয় সেটা নিয়ে আমি একটু বলি। সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ হয়, এখানে অনেকগুলো অ্যাডমিন থাকে। সো যে কোনো অ্যাডমিন পৃথিবীর যে কোনো জায়গাতে থাকতে পারে। যেমন আমার একটা পেজ আছে, আমার পেজের অ্যাডমিন 4-5 জন থাকতে পারে। তো 4-5 জন সবাই যে এক জায়গায় বসে কাজ করে তাও না, পৃথিবীর বিভিন্ন দেশে আমার অ্যাডমিন থাকতে পারে। তো বিভিন্ন জায়গা থেকে সেখানে যারা লগ ইন করবে তারা নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়েই লগ ইন করবে, কিন্তু তারা আমার পেজের অ্যাডমিন হওয়ার কারণে তারা আমার পেজ থেকে যে কোনো কিছু পোস্ট করতে পারবে। সো সোশ্যাল মিডিয়াগুলোর ম্যানেজ করার ব্যাপারটা এইভাবে কাজ করে। যেমন অনেক বিদেশি কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে আমাদের দেশের লোকজন, কারণ তারা সেটা আউটসোর্স করে দিয়েছে। ইন্ডিয়া থেকে করে, ইন্দোনেশিয়া থেকে করে, অনেক অস্ট্রেলিয়ান বিজনেস আছে যাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে ইন্দোনেশিয়াতে টিম আছে, তারা রিমোটলি অ্যাক্সেস করে সেই সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে। কারণ অস্ট্রেলিয়াতে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য লোক রাখতে গেলে অনেক বেতন দিতে হবে, সেই জায়গায় একই বেতন দিয়ে ইন্দোনেশিয়াতে হয়তো সে 10 জন লোক রাখতে পারবে। সো তার তো 10 জন লোক দরকার নেই, তার হয়তো একজনও দরকার নেই। যদি আমি আওয়ার বেসিসে হিসাব করি, হয়তো একটা ছোটো বিজনেস তার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য ডেইলি 1 hour ইজ ইনাফ। সো সে একটা ফুল টাইম লোক রাখার দরকার নেই। সো সে এটা আউটসোর্স করে দিচ্ছে ইন্দোনেশিয়া বা বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান বা যে এই ধরনের দেশগুলোতে, যেখানে স্কিল আছে মোটামুটি এই কাজটা করার এবং খুব চিপ লেবার। সো যেগুলোকে আমরা এখন ফ্রিল্যান্সিং বলি আর কি। সো ফ্রিল্যান্সিংয়ে অনেক ধরনের কাজ হয়, তার মধ্যে এই কাজগুলোও হয়। ইমেল, কমিউনিকেশন ম্যানেজ করা, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা, এসব।
সো এইসব যারা করে তারা যে খুব বেশি আবার আইটি স্কিল আছে তাও না তাদের, বাট তারা বেসিক্যালি ইয়াং এবং আপনারা তো জানেন ফ্রিল্যান্সিং কারা করে আমাদের দেশে। সো সেম ব্যাকগ্রাউন্ড। সো জামায়াতের এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করছেন হয়তো অনেকেই মিলেই ম্যানেজ করছেন। সো তাদের মধ্যে সবাই যে ইকুয়ালি আইটি লিটারেসি থাকবে সবার, সেটা আসলে হয়তো নাও থাকতে পারে। সো সেই কারণে এই ভার্নারেবিলিটিটা ছিল, এবং যে কেউ যে কোনো মুহূর্তে ভার্নারেবল হয়ে যেতে পারে, অখেয়ালবশত একটা ভুল করে বসতে পারে। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনই আমি এসব নিয়ে ঘাটাঘাটি করছি। সো আমি জানি, আমি কখনো ইমেইলে আননোন অ্যাটাচমেন্ট আসলে সেগুলো আমি কখনো ওপেন করি না। এখানেও আমরা সুস্পষ্ট একটা প্রমাণ পেয়েছি যে সরকারি ইমেইল ব্যবহার করে যে ইমেইল অ্যাড্রেসটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বঙ্গভবনের অ্যাসিস্ট্যান্ট আইটি প্রোগ্রামারের ইমেল অ্যাড্রেস, যেটা বঙ্গভবনের ওয়েবসাইটেই দেওয়া আছে। সো সেই ইমেল অ্যাড্রেস থেকে ইমেল এসেছে জামাত ইসলামের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস সেই ইমেইলে। তো সেন্ডার এবং রিসিভার দুজনই কিন্তু জেনুইন। তো এই ক্ষেত্রে সন্দেহ থাকার তেমন একটা কারণ ছিল না। কিন্তু অ্যাটাচমেন্টটা যদি কেয়ারফুলি দেখেন, সেই অ্যাটাচমেন্টের যে এক্সটেনশন, যেমন পিডিএফ ফাইলের এক্সটেনশন থেকে .pdf, ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক এগুলোর এক্সটেনশন থাকে docx এরকম। তো এই ফাইলের এক্সটেনশনটা ছিল একটা নন ক্যাটাগরি, যদিও এখানে বলা ছিল এটা ইলেকশন রিলেটেড একটা ফাইল। সো ডেফিনেটলি তারা হয়তো ভেবেছে ইম্পর্টেন্ট কিছু পাঠানো হয়েছে সরকারের তরফ থেকে, বঙ্গভবনের তরফ থেকে যেহেতু এসছে। তো সেই জায়গায় তারা হয়তো অতটা কেয়ারফুল ছিল না, তারা বিশ্বাস করেছে এটা অথেন্টিক সোর্স থেকে এসছে, যার কারণে হয়তো তারা এটা ক্লিক করেছে। তো এই ধরনের ফাইলগুলোতে ক্লিক করলে যেটা হয়, তারা একটা সাথে সাথে একটা ম্যালওয়্যার অ্যাক্টিভেট হয়েছে, মানে একটা সফটওয়্যার ইনস্টল হতে পারে, অথবা ব্যাকগ্রাউন্ডে একটা ম্যালওয়্যার অ্যাক্টিভেট হতে পারে। এটা মোটামুটি যেটা করে সেটা হচ্ছে যে যারা এটা পাঠিয়েছে তাদেরকে পুরো ডিভাইসে একটা অ্যাক্সেস দিতে পারে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, একই কথাই বলবে, হোয়াট ইজ ম্যালওয়্যার অ্যান্ড হাউ ডু দে ওয়ার্ক, how do they harm your computer, or how do they attack। এইভাবে করে আপনি সার্চ দিলে আপনি সব ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। এটা অনেক পুরনো টেকনিক, নতুন কোনো টেকনিক না। সেই 20-22 বছর আগে, 23 বছর আগে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনই আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি। মোটামুটি একটা আইটি লিটারেসি যাদের আছে, মিনিমাম লেভেল অফ আইটি লিটারেসি যাদের আছে, তারা জানে। সো এই জন্য আমরা অনেক সময় বলি, যেমন হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক পাঠাইলে সেটা ওপেন করবেন না, বা কোনো অ্যাটাচমেন্ট দিলে সেটা ওপেন করবেন না। অনেকে করে ফেলেন, যারা বয়স্ক তারা বুঝেন না অত কিছু, তারা ক্লিক করে ফেলেন বা তো সেক্ষেত্রে অনেক ইনফরমেশন চলে যায়। তো বেসিক্যালি এইটাতে যেটা হয়, এই ধরনের ম্যালওয়্যারগুলোতে তারা রিমোটলি অ্যাক্সেস নিতে পারে। আমরা অনেক সময় অনেক ট্রাবল শুটিং করি, রিমোট অ্যাক্সেস দিই। লাইক আমার একটা প্রবলেম হচ্ছে, আমি গুগল কাস্টমার সাপোর্টে মেসেজ দিলাম বা ইমেল, আমি অস্ট্রেলিয়াতে আমি এই ধরনের কাজ আমি অনেক করছি, যে কোনো সাপোর্ট দরকার হলে আমি তাদেরকে যোগাযোগ করলে তারা রিমোটলি অ্যাক্সেস নিয়ে আমার পিসিতে কাজ করে। সো রিমোট অ্যাক্সেসটা ও যখন নিচ্ছে আমার পারমিশন নিয়ে নিচ্ছে, বাট যে কোনো একটা খারাপ ইন্টেনশন নিয়ে করেছে তো আর আমার পারমিশন নিয়ে অ্যাক্সেস নেবে না, তাই না? সে এই ধরনের ট্রিকগুলো অ্যাপ্লাই করবে, লাইক ম্যালওয়্যার পাঠাবে, ওই ম্যালওয়্যারের মাধ্যমে সে অ্যাক্সেস নেবে। অ্যাক্সেস নেওয়ার পরে সে এখানে যে কোনো কিছু করতে পারে, সে ডাটা চুরি করতে পারে, সে আমার ফাইলস সব চুরি কপি করে নিতে পারে, অনেক কাজ করা যায় ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ম্যালওয়্যার, এবং যে ধরনের স্ক্রিপ্ট সে লিখেছে সেটার ক্যাপাবিলিটি কেমন। তো তার এক্সপার্টিজের উপর ডিপেন্ড করে সে অনেক কিছুই করতে পারে, অনেক হার্ম করতে পারে। তো এখানে তারা যে একটা পোস্ট দিয়েছে, সেই পোস্টটার কি এফেক্ট হবে তার চেয়েও আরও বড় ধরনের ক্ষতি হতে পারে, যে জামায়াত ইসলামের যত নির্বাচন সম্পর্কিত যত পরিকল্পনা, যত ফাইলস, যত কমিউনিকেশনস, সেগুলো হয়তো তারা অলরেডি, যদি ওই সময়টা পায় আর কি, তারা হয়তো অলরেডি কপি করে নিয়েছে। এটা আমি বলবো যে জামায়াতের যে আইটি টিম, তাদের অসাবধানতা বশত তারা এই ট্র্যাপে পড়ে গেছে। সো অনেকভাবে ট্রাই করে, আপনারা দেখবেন আপনাদের জাঙ্ক মেলে এই ধরনের প্রচুর ইমেল আসে বিভিন্ন জায়গা থেকে। সো এটা তো টার্গেটেড, কোনো একটা উদ্দেশ্য নিয়ে করেছে, সেজন্য তারা বঙ্গভবনের ইমেল অ্যাড্রেস, আমি জানি না বঙ্গভবনের কেউ জড়িত কিনা, থাকার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু ওখানে আওয়ামী লীগের সবাই এখনো রয়ে গেছে। সো রিমোটলি অ্যাক্সেস নেওয়া এটা কোনো মানে
এমন কোনো আহামরি কিছু না। তো এটা অবিশ্বাস করার তো কিছু দেখছি না আমি। আর আর যদি আপনি একটু আরো গভীরভাবে একটু চিন্তা করেন, আপনার আইটি লিটারেসি থাকার দরকার নেই। আপনার সামান্য একটু কমন সেন্স থাকলেই চলবে। আপনার মাথায় সামান্য একটু বুদ্ধি থাকলেই চলবে, একটু ব্রেইন থাকলেই চলবে। এটা বোঝার জন্য যে আম ইলেকশনের আগে জামায়াত ইসলামীর আমির কখনো এই ধরনের পোস্ট দিবেন না। প্লাস উনি তো সবসময় ইভেন এই পোস্টার কিছুক্ষণ আগেও তিনি পোস্ট দিয়েছেন মাস্টার্স পর্যন্ত মেয়েদেরকে ফ্রি এডুকেশন দিবেন। তো মাস্টার্স পর্যন্ত ফ্রি এডুকেশন কেন দিবেন যদি মেয়েদের কাজ করাটা তিনি পছন্দ না করেন? আর তার নিজের অর্গানাইজেশনে অনেক মেয়ে কাজ করে, শুধু মুসলিম না, অমুসলিমরাও ওনার অর্গানাইজেশনে চাকরি করেন। মুসলিম মেয়ে, নারী, পুরুষ ওনার অর্গানাইজেশনে চাকরি করে। মুসলিম নারী পুরুষ ওনার অর্গানাইজেশনে চাকরি করে। ওনার বিশাল বড় অর্গানাইজেশন রান করেন। উনি একজন ডাক্তার, ওনার নিজের হসপিটাল আছে। সো উনার তো এই ধরনের পার্সোনাল ভিউ থাকার কোনো কথাই না। সো আর উনার যদি এই ভিউটা যদি উনি জানাতে চান সবাইকে, সেটা তিনি বাংলায় জানাতে পারতেন, উনার ফেসবুক অ্যাকাউন্টে দিতে পারতেন। সেটা না করে উনি এক্সে দিলেন কেন? সো এটা যে উদ্দেশ্যমূলক সেটা তো বোঝাই যাচ্ছে। এক্স হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এক্স, আমাদের দেশের লোকজন এক্স আসলে ইউজ করে না। আমি নিজেও এত বছর ধরে টেক ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি কিন্তু এক্স তেমন একটা ইউজ করি না। টুইটার থাকলে অনেক পরে আমি একটা টুইটার অ্যাকাউন্ট করছিলাম, কারণ আমার আসলে সোশ্যাল মিডিয়াতে আমি জাস্ট অন্যদের লাইক প্রয়োজনীয় যেগুলো পোস্ট সেগুলো আমি ফলো করার চেষ্টা করি। রিলিজিয়াস পোস্ট, আগে আমি টেক রিলেটেড, বিজনেস রিলেটেড পোস্ট এগুলো আমি বেশি দেখতাম। আমার সোশ্যাল মিডিয়াতে ইনফ্যাক্ট আমার নাম্বার অফ ফ্রেন্ডস যদি দেখেন খুবই কম, লেস দেন 400। এবং এটা আরও কমে, কারণ আমার পোস্টগুলো অনেকে পছন্দ করেন না, বা আমার বিশেষ করে আমি যখন থেকে রিলিজিয়াস পোস্ট দেওয়া শুরু করছি অনেকেই আমার আমার এখান থেকে নিজেই আনফ্রেন্ড হয়ে গেছেন। সো which is okay, like I admire it because যারা আমার কথাগুলো পছন্দ করেন না তাহলে আমার সোশ্যাল মিডিয়া থাকার কোনো দরকার নেই। আবার অনেকে আছে টলারেন্ট। আমি শিওর যারা আমাকে আনফ্রেন্ড করেছে তাদের মধ্যে বেশিরভাগ, আমার একটা জিনিস অবাক লাগে, তারা বেশিরভাগ হচ্ছে মুসলিম, এবং তারা বেশিরভাগ হচ্ছে বাংলাদেশের অথবা ইন্ডিয়ানরা। আই আন্ডারস্ট্যান্ড, আমি ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক কথা বলি, তারা হয়তো আমাকে সেটার কারণে হয়তো অপছন্দ করতে পারেন, বাট বাংলাদেশি মুসলিম তারা অপছন্দ করেন কারণ আমি রিলিজিয়াস পোস্ট দেই। সো আমাদের দেশেও যদি আমরা বলি যে আমরা 90% বা 80% মুসলিমের দেশ, যা হোয়াটএভার ইট ইজ, আসলে মুসলিমরা মাইনরিটি, অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল মুসলিম যদি বলি, দে আর মাইনরিটি ইন দিস কান্ট্রি। যেটা আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করার পরে আমি অনেক ফেস করেছি। সেটা আজকে ডিসকাস করবো, সেটা অন্য একদিন ডিসকাস করবো কীভাবে আই ফেল্ট লাইক মাইনরিটি অলওয়েজ, লাইক লাইক দাড়ি রাখার পর থেকে, পাঞ্জাবি পরার পর থেকে, টুপি পরার পর থেকে, যেখানে গিয়েছি অনেক ধরনের ডিসরেসপেক্ট এবং ডিসক্রিমিনেশনের ফেস করতে হয়েছে আমাকে। সেগুলো অন্য এক সময় আমি হয়তো বলবো ইনশাআল্লাহ। সো আমি মেইনলি আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইট ডাজন্ট মেক সেন্স। যাদের আইটি লিটারেসি আছে তারা এটা তো ইজিলি বুঝতে পারবেন, রিমোট অ্যাক্সেস নেওয়া এটা এমন কোনো কাজ না। এটা যে কেউ এই ভালনারেবিলিটির থাকতে পারে, যে কারোই। যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন তারা অতটা সবসময় হয়তো স্ট্রেসের মধ্যে, অনেক যেহেতু এখন একটা বিজি টাইম, তারা হয়তো কোনো এক সময় খেয়াল না করে সেই অ্যাটাচমেন্টে ক্লিক করেছিল। সো বাট ইমিডিয়েটলি অনেকেই যেটা করে কি, এই ধরনের কাজ করার পরে তারা ইমিডিয়েটলি এটা সিনিয়রদেরকে ইনফর্ম করে না যে এরকম একটা ইমেল আসছিল, আমরা এটাতে ক্লিক করেছিলাম, বা যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা সাসপিশিয়াস মনে হচ্ছে, বা এরকম কোনো কিছু ফেস করলে অনেকে যেটা হয় কি, এটা লুকানোর চেষ্টা করে। সো এটাও একটা কারণ হতে পারে যে এই কাজটা করছে ওই টিমের মধ্যে, সে হয়তো জিনিসটা ইনফর্ম করেনি প্রপার যারা সিনিয়র তাদেরকে। তো যার কারণে হয়তো বা জিনিসটা আননোটিস রয়ে গেছে, কারণ এটা একবার যদি অ্যাক্সেস নেয় এটা কিন্তু অনেকক্ষণ সেই অ্যাক্সেসটা থাকতে পারে, যতক্ষণ না সেই অ্যাক্সেসটা ডিসেবল করা হয় বা সেই ম্যালওয়্যারটা আনইনস্টল করে দেওয়া হয়। অ্যান্টিভাইরাস যে স্ক্যানার থাকে, সেই স্ক্যানার দিয়ে স্ক্যান করে সেটাকে ডিসেবল না করা পর্যন্ত বা ইনস্টল না করে দেওয়া পর্যন্ত এই ম্যালওয়্যারটা কিন্তু ফাংশন করতে থাকবে ব্যাকগ্রাউন্ডে, সেটা আপনি হয়তো জানবেনও। তো এটা দিয়ে যে আমার এক্স এর অ্যাকাউন্টই হ্যাক হইতে হবে নট নেসেসারি। তারা অনেকভাবেই চেষ্টা করছে, যেটাতে সাকসেসফুল হয়েছে ওটাতেই করছে। সো অনেকে বলতেছেন টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলে তো একদিনের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে কীভাবে রিকভার করলো? হ্যাঁ, ভ্যালিড কোয়েশ্চেন, বাট আগে বুঝেন বিষয়টা কি হয়েছে। জামাতে আমি বলতে পারে যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, কারণ উনি তো এগুলো বুঝবেন না, ওনার তো সেই নলেজ নাই, উনি তো আর আইটি কখনো পড়েনও নাই, আইটি নিয়ে কখনো ঘাটাঘাটিও করেন নাই। আমি শিওর ওনার এক্স হ্যান্ডেল উনি জীবনে একদিনও নিজে হ্যান্ডেল করছে কিনা আমার সন্দেহ আছে, কারণ এটা ওনার কাজ না, এগুলো ওনার কাজ না। উনি বাই প্রফেশন একজন ডাক্তার,
এবং পলিটিশিয়ান। আপনি জামাতের আমিরকে বলতেছেন যে মানে আহ, সে বলছে সে হ্যাক হয়েছে, তাকে যেটা বলা হয়েছে, সে যেটা সহজ ভাষা সবাই বলে সেটাই বলছে। এখন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে না রিমোট অ্যাক্সেস নিচ্ছে কি হয়েছে, এত টেকনিক্যাল ডিটেলস তো আপনার মানে উনি যাবেন না। উনার সেই লিটারেসিও নাই, সেই লিটারেসি বাংলাদেশের 99.99% মানুষেরই নেই। যারা এগুলো নিয়ে সমালোচনা করতেছেন তাদেরও নাই। যাই হোক, আমি কাউকে স্টুপিড বলার জন্য আসলে এই ভিডিওটা করছি না। আমি যেটা করছি, যারা জেনুইনলি জানতে চান, মানে যারা স্টুপিড না আর কি, যারা ইন্টেনশনালি এই ধরনের প্রপাগান্ডাতে পার্টিসিপেট করেন না, বাট হয়তোবা তারা জানেন না বিষয়টা জেনুইনলি, এই জন্য তাদের জন্য এটা বিষয়টা এক্সপ্লেন করছি। আর যারা জেনে শুনে পার্টিসিপেট করতেছে তাদের মুখে থুতু দিচ্ছি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.